সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আজ আমরা বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এরপর রয়েছেন গণফোরামের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, সেনাবাহিনীকে নির্বাহী বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী ২ মাস অর্থাৎ ৬০ দিন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে তাদের এই প্রয়োগ করতে পারবেন। সেখানে তারা সেনাবাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ, আপনি জানেন গত ১৯শে জুলাই কোটা সংস্কার আন্দোলন যখন তুমুল পর্যায়ে, তখন সেনাবাহিনী নামানো হয়েছিল, মোতায়েন করা হয়েছিল এবং কারফিউ জারি করা হয়েছিল। এরপর গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়। অনেক পুলিশ তাদের কর্মস্থল থেকে চলে যায় এবং কাজে যোগ দেয়নি। এর মধ্যে কয়েক দফা সময় বেঁধে দেওয়া হয়েছিল পুলিশকে কাজে যোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা যোগও দিয়েছেন, কিন্তু তারপরও কিছু কিছু থানা এখনও পূর্ণাঙ্গভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে এক তথ্য জানা গেছে, এখন পর্যন্ত ১২৭ জন পুলিশ কর্মকর্তা তাদের কাজে যোগ দেয়নি। অর্থাৎ এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আরও স্বাভাবিক করা যায়, সেজন্যই মূলত সেনাবাহিনীকে আগামী ২ মাস নির্বাহী ক্ষমতা দেওয়া হলো। এমন আরেকটি বিষয় হলেও বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। মঙ্গলবার রাজধানীর পল্টনে বিএনপি আয়োজিত গণতন্ত্র দিবসের যেই সমাবেশ, সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করা মানে হচ্ছে সবাই বিতর্কিত হওয়া। তিনি বলেছেন, গত ১৬ বছর ধরে মাফিয়ারা যেই সংক্রান্ত যারা যেই দৌরাত্ম্য গড়ে তুলেছিল, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার, এই দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে হবে। তাই এই সরকারকে, যেহেতু জনগণের ম্যান্ডেটের সরকার, জন অভ্যুত্থানের যে সরকার, এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। তবে তারেক রহমান আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই যেন তাদের নিজেদের কার্যক্রমে কোনো বিতর্কিত না হয়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন আরেকটি বিষয় হলো, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখন ভারতে অবস্থান করছেন, তিনি কোন স্ট্যাটাসে বা কি বলে সেখানে অবস্থান করছেন, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, শেখ হাসিনা কিভাবে বা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানতে চাওয়া হয়নি। তিনি আরও বলেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন বা জাতিসংঘের যে তদন্ত কমিটি আছে গুম-খুনের, তারা কাজ শুরু করেছে, তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি, যে চলমান পরিস্থিতি, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ভারত বা নয়াদিল্লি কোনো মন্তব্য করবে না। জয়শঙ্কর আরও বলেছেন, যেহেতু প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সাথে দিল্লির যে সম্পর্ক, স্থিতিশীল সম্পর্ক, এইটা বজায় থাকবে এবং আগামীতে দুদেশের সম্পর্ক যত আরও এগিয়ে নেওয়া যায়, এ বিষয়ে ঢাকা এবং নয়াদিল্লি কাজ করবে বলেও জানান তিনি। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক এম শাহিদুজ্জামান আপনাকে দিয়ে। আমাদের বার্তা সম্পাদক বলছিলেন যে বিষয়টি, যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, তো এটি আসলে কেন করা হয়েছে এর ব্যাখ্যাও কিন্তু এসেছে কিছুটা, যে অনেক পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে এখনও কাজে যোগ দেয়নি, ফলে পরিস্থিতিটা স্বাভাবিক রাখার জন্য, নিয়ন্ত্রণ রাখার জন্য এটি করা হয়েছে। আপনার বক্তব্যটা একটু এ বিষয়ে জানতে চাই। আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্য একটা বক্তব্য এবং এটা ঠিকই সময় উপযোগী এবং এটার ফলশ্রুতি অবশ্যই একটা ভালো প্রভাব রাখবে। কেননা গত যে ১ মাস থেকে আমরা দেখে এসেছি যে পরিবর্তনের ধারা, এখানে সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেকেছে এবং জনগণের কাছে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা এখন অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানেই তারা যায়, যেখানে কাজ করে, তাদের যে একটা সহনশীল মনোভাব, মানুষকে আপন করে নেয়ার যে একটা স্পৃহা, এটা
অসাধারণ। এটা আমার মনে হয় এই উপমহাদেশে ভারত বা পাকিস্তানেও আমরা কোনো সময় লক্ষ্য করিনি, যেন মানুষ যে কতখানি আস্থা ফিরে পেয়েছে। তারা শুধু থাকলেই হয়, যেখানেই যায় তারা যদি নেমে যায়, দাঁড়িয়ে পড়ে, তাহলেই সবাই। আর অনেক রকমের প্রভোকেশন হয়েছে, আমরা দেখেছি কত রকমের ছেলেরা অনেক সময় রেগে যায়, তারপর পথচারী রেগে যায়, কিন্তু তাদের যে ধৈর্য প্রদর্শন অসাধারণ ছিল। সুতরাং এইসব যদি আমরা মনে করতে পারি, এবং লালবাগের একটি ঘটনা খুব আলোচিত, লালবাগে, জি, আমি ওই যে পুলিশ সদস্যদের সেখানে গিয়েছিল সেনাবাহিনীর সহায়তায়, অনেকে গিয়ে সেখানে কথা বলছিল, আপনি যেটি বললেন ধৈর্যের বিষয়টা, এবং সেখানে সেখানে তাকে পুরস্কৃত করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং গ্রহণযোগ্যতা কিন্তু আরো বাড়ছে। হ্যাঁ, ওই ক্যাপ্টেনটা মানে সত্যি অপূর্ব লেগেছে। এটা তো আন্তর্জাতিক ভাবেও প্রজেক্টেড হয়েছে, এবং দিস ইজ এক্সাম্পল। আমার মনে হয় বিদেশে সামরিক একাডেমিতে, হয়তো পশ্চিমা বিশ্বেও সামরিক একাডেমিতে সিভিলিয়ান রেলমে এসে কীভাবে ধৈর্য ধরতে হয়, এটা একটা এক্সাম্পল হিসাবে দেখানো হবে তাদের আচরণ প্রক্রিয়ায়। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, এখন আমরা দেখতে পাচ্ছি এমন একটা ক্রান্তি লগ্ন যে অনেকে অনেক কিছুতে অধৈর্য হয়ে যাচ্ছে। যখন ধরেন একটা মাস চলে গেল, তখন আমরা এই যে একে একে আওয়ামী দুষ্কৃতীরা ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে যে সীমান্তে ধরা পড়ছে, এটা একটা ভালো ইন্ডিকেশন, এবং বেশ বড় বড় রাঘববোয়াল ধরা পড়ছে। আগামী দিনগুলোতে এই বিষয়ে সেনাবাহিনীর এই এক্সিকিউটিভ পাওয়ার থাকাতে তারা কিন্তু আরও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারবে, এটা দরকার। আমরা জানি যে তাদের যে বিশেষত্ব রয়েছে, স্পেশালি সেনা গোয়েন্দা বাহিনী যেভাবে তড়িৎ গতিতে এগুতে পারে, যোগাযোগ করতে পারে। এক্সিকিউটিভ পাওয়ারটা অবশ্য আরেকটা বাস্তবতা হচ্ছে যে এখানে একটা আইনগত ভিত্তি হয়েছে। দাদা বোধহয় আরও ভালো বলতে পারবে, উনি আইনের বিষয়টা তুলে ধরতে পারবে। কেননা আইনগত বিষয়টা থাকাতে এখানেও কিছুটা স্পর্শকাতর হয়। কেন যে অতীতেও কিন্তু আমরা দেখেছি যখন সেনাবাহিনীকে নামানোর প্রশ্ন উঠেছে যে তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেয়া হবে কি না, এই বিষয়টা অনেক সেন্সিটিভ ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা আগের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় অনেকটা সহজ হয়ে গিয়েছে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যেটি অধ্যাপক শাহিদুর যেমন জানতে চেয়েছিলেন, আমিও একই জিনিস জানতে চাই, আইনগত দিকগুলো আর কি। না, আইনগত তো কোনো ব্যত্যয় হয় নাই। আমরা তো আশা করেছিলাম যে সেনাবাহিনী শুরু থেকেই দেওয়া উচিত ছিল এই পাওয়ারটা। তা না হলে ইতিমধ্যে যে ধরনের বিশৃঙ্খলা এবং আইন না মানার যে একটা প্রবণতা, একটা গণবিপ্লবের পরে স্বাভাবিকভাবে সমাজে বহু রকমের অঘটনগুলো ঘটে। তবে ঘটছে যে আমাদের সেরকম অঘটন ঘটে না। যেমন আওয়ামী লীগ বলতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতায় না থাকে তাই 5 লক্ষ লোককে হত্যা করা হবে। এইসব কথাবার্তা আমরা তো সর্বোচ্চ পর্যায় থেকেও শুনেছি। সেরকম কোনো হত্যাকাণ্ড তো হয় নাই। তবে যেসব ঘটনা ঘটেছে এটা অবশ্যই আকাঙ্ক্ষিত না। তো সেই কারণে সেনাবাহিনী তো অ্যালাইড ফোর্স হিসাবে সবসময় থাকে আমাদের পাশে, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে এবং যে কোনো ধরনের বিপর্যয়। তো একটা ফ্যাসিস্ট সরকারের যখন পতন হয় এবং যখন এই পতনের সাথে প্রশাসনে যারা কর্মরত ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে যারা কর্মরত ছিলেন, এমনকি বিচার বিভাগেও যারা কর্মরত ছিলেন, যারা সরকারের দোসর হিসাবে গত 15 বছর নানানভাবে কাজ করে গেছে, হ্যাঁ, অন্যায়ভাবে, তো তারা তো রয়ে গেছে সব জায়গায়। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 12,000 সদস্য তারা ছিলেন না, এবং বহু থানা কাজ শুরু করতে অনেক দেরি করে ফেলেছে। তার মধ্যে অস্ত্রসহ অনেক কিছুই থানা থেকে নাকি লুটপাট হয়ে গেছে। সুতরাং সেনাবাহিনী আমাদের গর্বের বিষয়। তারা সবসময় জাতির দুর্যোগে থাকে, এবং আমরা তো দেখলাম যখন কারফিউ জারি করা হলো তখনও তো তাদের বিহেভিয়ারটা দেখলাম।
অনেক কারফিউতে আমরা অতীতেও দেখেছি, কিন্তু এইবারকার কারফিউতে সেনাবাহিনী জনগণের সাথে সেরকম কোনো দুর্ব্যবহার করে নাই বা অন্যায় আচরণও করে নাই। তো সেনাবাহিনী তো আমরা বিশেষ করে যখন নির্বাচনগুলো হয়, যারা ভোটে অংশগ্রহণ করে তাদের একটা দাবি থাকে যে সেনাবাহিনী যেন মাঠে নামানো হয়, কারণ তাতে করে ভোটারদের একটা নিরাপত্তা থাকে, আর যে সমস্ত দল বা প্রার্থীরা থাকে তাদেরও একটা নিরাপত্তা বা নিরাপদ অবস্থান থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনগুলো তো এমনিই খুবই হাস্যাস্পদ ছিল, কিন্তু 2018 নির্বাচনে কিন্তু বিরোধী দল অংশগ্রহণ করেছিল। তখন আমরা জোরালোভাবে দাবি করেছিলাম যে সেনাবাহিনী নামা হোক এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, কিন্তু আমরা তখন দেখলাম সেনাবাহিনী নামিয়েছিল, সেটা হচ্ছে লোক দেখানো, তাদেরকে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় নাই। বরঞ্চ বলা হয়েছিল যে ওনারা উপজেলায় কাজ করবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক এবং জেলায় কাজ করবে জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক। তার মানে কি, আমরা তাদের কোনো ভূমিকা দেখিনি। এমনও দেখেছি যখন ভোটার বা কোনো প্রার্থী সেনা ক্যাম্পে বা রাস্তায় কোনো সেনা গাড়ি দেখত, দৌড়াইয়া তাদের কাছে যেত তাদের গ্রিভেন্স জানানোর জন্য বা ভোটের অনিয়মগুলো জানানোর জন্য, কিন্তু সেনাবাহিনী কোনো ভ্রুক্ষেপই করতো না এবং সেনাবাহিনীর গাড়ি চলে যেত। তাদের কথা শুনে যে কোনো ব্যবস্থা নেবে সেটা আমরা দেখিনি। সুতরাং এখন বিশ্বাসযোগ্যতার সাথে তারা কাজ করবে, কারণ এখন তো কোনো স্বৈরশাসকও নাই, ফ্যাসিস্ট সরকারও নাই, বা পতিত স্বৈরাচারের কোনো মেকানিজমও এখানে নাই। তবে বলা হচ্ছে, যেমন আজকে যেমন বিএনপির এত বড় সমাবেশ থেকে বলেছে যে তাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তো এখনও আছে, তারা তো নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এমনকি প্রশাসনের মধ্যে কয়েকদিন আগে দেখেছেন ডিসি নিয়োগ নিয়ে নিজেদের মধ্যে মারামারি। এইসব জেলা প্রশাসক হবে, নাম হচ্ছে জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার। তো এইসব প্রশাসক সাহেবরা যে কর্মকাণ্ডটা করলো, এটা তো কোনো শোভনীয় না। এটা একটা আমাদের স্বাধীন দেশে আমাদের জনগণের টাকায় যারা তাদের জীবনযাপন করে বা তাদের ভোগবিলাস, সেই জায়গায় তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তো আমি মনে করি যে সিআরপিসির ম্যাজিস্ট্রেসির যে কয়েকটি ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পালন করতে পারে, সেই ক্ষমতাটা ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এটার মধ্যে তাদের থাকতে হবে। সুতরাং আমি মনে করি যে এখন যে আমাদের দৃশ্যমান যেগুলো সমাজে অনিয়ম দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো সঠিকভাবে পালন করতে পারছে না বা তাদের এর অভাবে, সদস্য সংখ্যার অভাবে করতে পারছে না, বা ট্রাফিকের সমস্যা আমরা দেখছি, এগুলো যদি এখন আমি দেখলাম যে শুধু জেলায় দিয়েছে, বিভাগীয় শহরে দেয় নাই। তো আমি তো দাবি করবো যে বিভাগীয় শহরেও দেওয়া উচিত, কারণ আমরা তো প্রত্যেক দিনে আমরা নিজেদের জীবন দৈনন্দিন জীবনের মধ্যেই আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা কি ধরনের ভোগান্তির মধ্যে আছি। আমরা এই ভোগান্তি এবং দৃশ্যমান অনিয়ম নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে কথা বলবো। আমরা তার আগে একটু অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছে একটু আন্তর্জাতিক একটি বিষয়ে জানতে চাই। বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুন করে আরো $2 বিলিয়ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে। চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক ঋণ সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এটি তখন ঘটছে যখন বাংলাদেশের অর্থনৈতিক টালমাটাল অবস্থা এবং গত সরকার যেভাবে অর্থনৈতিক, আপনারাই বলেছেন যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, রিজার্ভ নাই, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, তখন প্রতিদিনই ছোট ছোট অনেক সুসংবাদ আসছে। এটা আসলে আমাদের অর্থনীতির ভিতকে মজবুত করতে কতটা মানে কাজ করবে, আপনার বক্তব্য এ বিষয়ে জানতে চাই। আমার ধারণায় একটা অসাধারণ একটা অবদান রাখবে, খুবই সময় উপযোগী। কিন্তু এটা কি এমনিতেই হয়েছে? এটা সম্ভব হয়েছে? এই যে বিশ্বব্যাংক $2 বিলিয়ন ইজ অনেক বড় একটা অ্যামাউন্ট। পাকিস্তানও নাকি পেয়েছে কিছুদিন আগে। পাকিস্তানের যেই প্রয়োজনে বা যোগ্যতায় পেয়েছে, বাংলাদেশেও একই রকমের
সেই যোগ্যতা ছিল, এবং সেদিক থেকে এটা আমাদের জন্য ন্যায্য ছিল। তবে যেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে আগেকার সরকার হলে কিন্তু বোধহয় নিশ্চিতভাবে বলা যায় যে কোনোভাবেই এরকম কিছু দিত না, কিন্তু কেন তারা এখন দিল এই কারণে যে তারা এসে দেখতে পেয়েছে যে আমাদের যে কয়জন অ্যাডভাইজার রয়েছে তারা কিন্তু অত্যন্ত পেশাগত উৎকর্ষতার মানুষ। এবং আপনি দেখেন যে যিনি আমাদের ডক্টর সালিউদ্দিন সাহেব, যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তার প্রচুর অভিজ্ঞতা ফিনান্সে, আন্তর্জাতিক ফিনান্সে, একজন শিক্ষক মানুষ, তিনি আমলাতন্ত্রে ছিলেন, কিন্তু তার যে স্টেপসগুলো নিয়েছে গত 1 মাসে রিকভারি, আমরা কিন্তু দেশের যে অর্থনীতি অনেকাংশেই কিন্তু একটা স্থিতিশীল। আমাদের পার্শ্ববর্তী বড় নেইবার এমন ভয়াবহ প্রোপাগ্যান্ডা শুরু করেছিল যে বাংলাদেশের অর্থনীতি এখন কোল্যাপস করবে। তারা এইটাও বলতেছে, তাদের বিশেষজ্ঞরা, যে ভারতকে এখন চিন্তা করতে হবে কীভাবে বাংলাদেশকে টেনে তোলা যায়। আমাদের তো এরকম কোনো সমস্যাই হয় নাই, ভারতের কাছে কেউ কোনো কিছু চায়ও নাই, এক্সপেক্টও করেনি। ভারতের জন্য এটা একটা অদ্ভুত বাস্তবতা হয়ে গেছে যে আজকে বিশ্বব্যাংক এগিয়ে এসছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অত্যন্ত পজিটিভলি তাদের ডেলিগেশন এসে স্ক্রুটিনাইজ করেছে, এবং এর জন্য ক্রেডিটটা দিতে হবে এই যে আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তার সাথে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি, তারই সরাসরি ছাত্র। এই ভদ্রলোক দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংকে কাজ করেছে, শুধু IMF-এও কাজ করেছে, এবং শুধু সেখানে নয়, তিনি এত সিনিয়র একটা পজিশনে ছিলেন যার কারণে তার প্রচুর খুঁটিনাটিগুলো, প্রয়োজনীয় কি মিট করতে হবে, ক্রাইটেরিয়া মিট করতে হবে, সমস্ত ধারণা রয়েছে। আপনি চিন্তা করেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর অতীতে কি ছিল, মানে তুলনাই হয় না, এক টোটালি প্রফেশনাল এখন। সুতরাং যখন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এসে কথা বলে, তারা কিন্তু একদম চোখাচোখি রেখে কথা বলছে যে তুমি এই ক্রাইটেরিয়া মিট করতে পারছো, এটা তুমি কতখানি আগামীতে ইচ্ছা করো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা ইন্টারভিউতে বলল যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একেবারেই নিচে নেমে গিয়েছে, কিন্তু তারপরেও এমন স্টেজে আসছে যে এখন যদি আমরা এখানে এটাকে ঠেকাতে পারি তাইলে আমরা মোরাললেস এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো, কিন্তু এর চেয়ে নিচে যদি নামে তাইলে বিপদ হবে। কিন্তু তার কথাবার্তায় প্রচুর কনফিডেন্স দেখলাম, এবং এই যে বিশ্ব ব্যাংকে এখন ঠিক রাইট টাইমে এসে এইটা দিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি ডিপার্টমেন্টের ওই ভদ্রলোক, তিনিও আশ্বাস দিয়েছে যে বাইরে যেসব টাকা, বিশাল বিশাল অঙ্কের টাকা চুরি হয়ে গিয়েছে, সেগুলো রিকভার করার প্রক্রিয়া রয়েছে। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, একজন অ্যাম্বাসেডর যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে না, সে অল্প বয়সে অসাধারণ মেধাবী, লন্ডন স্কুল অব ইকোনমিক্সে অধ্যাপনা করছে, সিঙ্গাপুরে অধ্যাপনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশেষ ব্যাংকে কিভাবে টাকা রিকভার করা যায় এই বিষয়ে যে কমিটি, সেটার সে দায়িত্ব নিয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওইখান থেকে সে কিন্তু সব পরিচালনা করছে যে কিভাবে এগুতে হবে, এবং কাজেই আমি আশা করব যে আগামী দিনগুলোতে প্রচুর বড়, আর আমাদের বিশাল তথাকথিত দরবেশ বাবু ধরা পড়েছে, তার কাছ থেকে আমরা মানে কি একটা গোল্ড মাইন, তথ্যের ভান্ডার, এবং এটাও একটা মানে আমরা বোধহয় এই দিক থেকে আশাবাদী হতে পারি। এই যে চুরি যাওয়া টাকা বা পাচার হওয়া টাকা, এগুলি কি ফেরত আনা সম্ভব? অনেক মানুষ কি দেখছে, কিন্তু তারা আশাবাদী হয়ে আছে যারা টাকাগুলি আসবে। এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভদ্রলোক, আমাদেরই সহ আমরা ইউনিভার্সিটিতে এক সময় শিক্ষকতা করেছি, এক সময় ছিলাম, তার যে অতীতের পারফরমেন্স ওয়ার্ল্ড ব্যাংকে এবং এখানে গত 1 মাস থেকে সে যে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময় সে বক্তব্য দেয়, তাকে তো দেখলাম মনে হলো যে আশা রয়েছে, বেশ ভালো আশা রয়েছে। আর একটু আগে যেটা বললাম না, যে ওই যে আমার যে অ্যাম্বাসেডর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে ভদ্রলোক, কি যেন নাম, সাম সিদ্দিকি, হ্যাঁ, হি ইজ এ ভেরি স্কিলড প্রফেশনাল। এই বিষয়ে কিন্তু তার এই যে টাকাগুলা কোথায় যেতে পারে, কোথায় রয়েছে, তারপর ওই দেশের সরকারের সাথে সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, এই 4টা কিন্তু সবচেয়ে বড় বেস, এবং এইসব জায়গায় মোরাললেস ফ্রেন্ডলি কান্ট্রিজ, তারা আমাদের সাথে সহযোগিতা করবে। সুতরাং আমরা আশান্বিত হতে পারি।
আমি তো মনে করি যদি আগামী দিনগুলোতে যতটুকু প্রোগ্রেস হয়েছে সেভাবে যদি এগোনো যায় অসম্ভব হবে না। অন্তত আমার মনে হয় 80% টাকা হয়তো রিকভার করা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে অর্থনীতির ভিত নিশ্চয়ই মজবুত হয়ে যাবে। মজবুত হবে কিনা সেটা নির্ভর করবে ইলেক্টেড গভর্নমেন্ট। সেই আসল সিদ্ধান্তগুলো তো ইলেক্টেড গভর্নমেন্ট নিতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইলেক্টেড গভর্নমেন্টের বিষয়ে কথা হচ্ছিল। বিএনপির যে সমাবেশের আগে আপনি কিছুটা বলছিলেন, সেই সমাবেশে কিন্তু বলা হয়েছে তারা এই সরকারকে সময় দিতে চায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধির হাতে কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করতে হবে। দিন শেষে তো সেটা জাতির প্রত্যাশা। জি, তবে যেহেতু গত 15 বছরের রাষ্ট্রটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সব সেক্টরে, তো সেটা তো কিছু তো পুনর্গঠন করতে হবে। হ্যাঁ, এবং এটা করতে গেলে তো সময় দিতে হবে। আমি মাত্র 40 দিন যাচ্ছে, এর মধ্যে আমি এত কিছু আশা তো করতে পারি না। তারা তো ঠিকমতো বসতেও পারে না, এবং অ্যাডভাইজার সাহেবদের তো মিটিংগুলো সঠিকভাবে তারা এখনো সময় নিয়ে করতেও পারে না। তবে চেষ্টা করছে, বিভিন্ন কমিশনগুলো করেছে, আরও অন্যান্য সাবজেক্টের উপর শ্বেতপত্র একটা প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তো আমার মনে হয় এই সরকার অসাধারণ কিছু কাজ করবে এবং তাদের ভিশনটা আমরা দেখতে পাবো, ভিশনারি। এবং যিনি চিফ অ্যাডভাইজার, তার তো একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, এবং তিনিও নির্বাচন দিয়েই যাবেন। এমন না যে উনি ক্ষমতায় বসছেন, উনি দল তৈরি করবেন, অনেকেই বলে বা ইত্যাদি ইত্যাদি। এই আলোচনাগুলি কেন আসে? খাওয়া গায় আর কি। হ্যাঁ, আমরা তো সবসময় একটা সন্দেহ প্রবণ মানুষ, বেশি সমাজে সন্দেহ করে সবটার মধ্যে। যেমন ভারতীয়রাও সন্দেহ করে যে আমরা বোধহয় আর দাঁড়াতে পারবো না। হ্যাঁ, শেখ হাসিনাই তাদের জন্য ঠিক ছিল, অন্য কেউ দেশ চালাইতে পারবে না। এবং শেখ হাসিনার পরে বাংলাদেশের নেতৃত্ব কে দেবে এটা নিয়েও কোয়েশ্চেন মার্ক ছিল আমাদের মধ্যে। তারাই নিজেরা বলে বেড়াতো আর কি। এখন তো দেখছি না, অনেক বেটার লোক আমরা পেয়ে গেছি। এবং জয়শঙ্কর সাহেব তো আজকে বলেই দিল যে আমি কাজ করতে রাজি আছি, এতক্ষণ অরিন্দম কহিল বিষয়। তো এগুলো আমরা দেখতেছি। তো আমার মনে হয় তারা তো নির্বাচনে কমিশনগুলো তো, যেমন নির্বাচন কমিশন অলরেডি চলে গেছে, তারপরে এটা পুনর্গঠন করতে হবে, দুদককে পুনর্গঠন করতে হবে, পিএসসিকে পুনর্গঠন করতে হবে, মানবাধিকার কমিশন, বহু জায়গায়। এমনকি আমাদের বিচার বিভাগের যে সংস্কার, সেটাও কিন্তু আমরা শুধু আপিল বিভাগে কিছুটা সংস্কার হয়েছে, হাইকোর্ট বিভাগ বা নিম্ন আদালতের সংস্কার কিন্তু এখন। সংস্কার বলতে কি বুঝে? এখানে যারা অতিরিক্ত সরকারপন্থী ছিল এবং সরকারের হুকুমে সমস্ত রায় দিত, বেগম খালেদা জিয়ার 5 বছরের রায়কে যারা 10 বছর করে দিল এবং বেইল পর্যন্ত দিল না, অসাধারণ ঘটনাগুলো আমরা দেখেছি। সুতরাং সেখানে আমরা বিচার বিভাগের সংস্কারটা চাচ্ছি। সুতরাং কেউ যদি বলে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আর ভাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না। আগে যেটা আমাদের সংবিধানে ছিল, তত্ত্বাবধায়ক সরকারের ছিল 90 দিন। তো এটা একটা বিপ্লবী সরকার, এই সরকারের কোনো মেয়াদ তো নাই। তবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার, ওনার এগুলো হিসাব নিকাশ আছে এবং আন্তর্জাতিকভাবে তিনি মেসেজ দেবেন, এটা দিচ্ছেন। এবং দলগুলোর সাথে যখন আমরা আলোচনায় গেছি, বা উনি আলোচনা করেছেন, সেখানেও তো উনি প্রত্যেকটা দলের কাছ থেকে পরিষ্কার ভাবে জেনেছেন, বুঝেছেন। অনেকেই বলে এরা তো অভিজ্ঞ না, এরা তো রাজনীতির মাঠের লোক না, রাজনৈতিক দল তাদের। আরে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো তার সমর্থনে আছে, এক্সেপ্ট স্বৈরাচারের দল এবং তার আশেপাশে যারা সহযোগী ছিল। হ্যাঁ, এরা ছাড়া প্রতিটা দল এবং প্রতিটা ব্যক্তি, প্রতিটা পেশাজীবী সংগঠন, সব শ্রেণী পেশার মানুষ এই সরকারের সাথে আছে। সবাই সময় দিতে চায়, বিএনপিও দিন শেষে সময় দেবে। হ্যাঁ, তারা হয়তো টেকনিক্যাল কারণে নির্বাচনের কথাটা বলে 15 বছর ক্ষমতার বাইরে ছিল, তার নেতা কর্মীদের তো সামলাইতে হয়, যে কারণে কিছু কিছু অঘটন ঘটছে, বিভিন্ন জায়গায় দখল হচ্ছে, বেদখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলো সত্য। তো এত বড় একটা দলকে তারা সঠিকভাবে পরিচালনা করা, এটা একটু তো সময় নেবে। তবে আমরা যে মেসেজগুলো পাচ্ছি দলের সর্বোচ্চ পর্যায় থেকে, নীতি নির্ধারক থেকে, তারা যে সমস্ত ব্যবস্থাগুলো নিচ্ছে, খুব দ্রুততম সময়ে সবাই সেটেল হয়ে যাবে।
সেটেল হয়ে যাবে, তখন সবাই মিলিয়ে আমরা নির্বাচনের মাঠে যাব। হ্যাঁ, এই জন্য বর্তমান সরকারকে এখনই নির্বাচন নিয়ে মাঠ গরম না করে এই সরকারকে সমস্ত সংস্কারের সাথে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যার যার জায়গা থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। ইতিমধ্যেই তারা প্রচুর অভিজ্ঞ লোক, এক্সপার্ট বিভিন্ন জায়গায় তারা পদায়ন করেছে। আমরা আশা করব আরও বেশি সংখ্যক লোককে তারা কাজে লাগান। আমাদের দেশে মেধা আছে, আমাদের দেশে মেধাবী তরুণরাও যেমন আছে, আমাদের স্যারের মতো যারা প্রবীণ আছে তারও দেশকে দেওয়ার মতো অনেক যোগ্যতা তাদের আছে। সুতরাং যার যেখানে দেওয়ার যোগ্যতা আছে তাদের সবাইকে ইনভলভ করুক। উনি যেটা বলছেন যে এটা হচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট। ইনক্লুসিভ গভর্নমেন্ট মানে আমরা প্রত্যেককে নিয়েই একসাথে কাজ করতে চাই। তো সেই জায়গাটাই তো আমি তো অসুবিধার কিছু দেখি না। এই সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই, এবং তারেক রহমান সাহেব বলেছে যে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। সুতরাং মেসেজটা আমরা আজকে পেয়ে গেছি। জি, এ বিষয়ে শাহিদুল জামান আপনি কিছু বলতে চান? রাজনৈতিক দলগুলোর ধৈর্য অধৈর্য এই বিষয়ে? না, দাদা একেবারে সুন্দরভাবে বলেছে। আমি 100% ওনার কথার সাথে ঐকমত্য পোষণ করি, এবং আমি রিয়েলি আশান্বিত বোধ করছি যে উনিও তো একজন রাজনীতিবিদ এবং প্রচুর সংগ্রাম করেছেন, যা অনেক স্যাক্রিফাইস করেছেন, তার বিরাট স্যাক্রিফাইস আছে। এখন এতদিন পরে ওই যে একজন রাজনীতিবিদকে যে আশান্বিত হতে এত পজিটিভ ফ্রেমে উনি বললেন যে আমি সত্যি আমার একটু ইন্সপায়ার্ড ফিল করতেছি, এবং আশা করব যে আগামী দিনগুলোতে এই যে এই সরকার এখন যে কার্যক্রম শুরু করেছে তাদের জন্য ব্যাপক জনবল থাকে। তারা একটা ছোট টিম কিন্তু অনেকগুলো মন্ত্রণালয় একজন। আপনি চিন্তা করেন এই যে যিনি দেখছেন যোগাযোগ ব্যবস্থা, তিনি আবার খনিজ পদার্থ ইয়ের দায়িত্ব, মানে এত ডাইভার্স, এবং এগুলো এক একটা দায়িত্ব অনেক বড়, যে সেই সব জায়গায় আমার মনে হয় আরেকটু বিস্তৃতি দেওয়া উচিত। তাদের কার্যপরিধি কিছুটা মানে একটা বাস্তবসম্মত পরিধিতে রাখা উচিত, যাতে তারা মানে নেগলেক্ট না করতে পারে। সেটাই আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে এসে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে জানতে চাইব গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এটি হয়েছে। সবশেষ কিন্তু একটি হত্যার ঘটনা এখানে এসেছে, এবং এই ঘটনাটি কি পরিকল্পিত কিনা, ষড়যন্ত্র কিনা, এই বিষয়ে আপনার কাছে আমি একটু জানতে চাইব রাজনীতিবিদ হিসেবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের নির্বাহী চেয়ারম্যান, একজন বিজ্ঞ আইনজীবীর পাশাপাশি একটি রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা। যেটি বিরতির আগে বলছিলাম, আপনি গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলছিলেন। আসলে এটা খুবই দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের আর্থিক খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গার্মেন্টস, এবং এই গার্মেন্টস নিয়ে তো অনেক ঠাট্টামস্করও হতো আর কি, যে এটা আর কি সেক্টর, দর্জি ইত্যাদি ইত্যাদি বিশেষণগুলো বিষয়িত করা হতো। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এইটাই এখন আমাদের বড় বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা রাখছে। তো সেই জায়গায় এমনি তো ধরেন আন্তর্জাতিক কম্পিটিশানে আমরা অনেক সময় পেরে উঠি না। বাজার ওই ভিয়েতনামে চলে যাচ্ছে, চায়নায় চলে যাচ্ছে, এমনকি ভারতও লোলক দৃষ্টিতে থাকিয়ে থাকে যে আমার এখানে যদি একটু বিশৃঙ্খল সৃষ্টি হয় তাহলে বৈদেশিক অর্ডারগুলো ক্যান্সেল করে অন্যান্য জায়গায় চলে যায়। তো সেই জায়গায় এখন তো আমি এইগুলো নিয়ে ষড়যন্ত্র হবার তো আমি কোনো কারণ দেখি না। যেহেতু 15 বছর আমরা দেখেছি ব্যবসায়ীরা, গার্মেন্ট সেক্টরও যারা মালিক, তারাও এমনভাবে রাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিল, সবাই সরকারপন্থী হয়ে গেছে, এবং সেখানে বিজিএমই থেকে শুরু করে এফবিসিসিআই বা তাদের যেগুলো সংস্থাগুলো আছে সেগুলোতে কোনো নির্বাচন হতো না। শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিত বা যাদেরকে উনি পছন্দ করতেন তারাই কমিটিতে থাকতো। সুতরাং সেই এক কি বলবো
একটা কাল আর কি পার হয়ে আসছি। এই কালো অধ্যায় থেকে বেরিয়ে আমরা যে আলোর দিকে যাচ্ছি, এইটা সরকারকে হয়তো ব্যতিব্যস্ত করছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টরে, হ্যাঁ, যেমন আনসার বিদ্রোহের মধ্যে আমরা দেখলাম যে এখানে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গেছে। অন্যান্য আন্দোলনও আমরা দেখছি যে সেখানে রাজনৈতিক প্রভাবান্বিত হচ্ছে। এবং গার্মেন্টস সেক্টরও কয়দিন আগে যে ব্যাপক ইয়ে ছিল, বিশৃঙ্খলা ছিল, সেখানেও ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে। হ্যাঁ, সুতরাং ওরা এখন যে কোনো জায়গায় সুযোগ পেলে ঢুকবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সরকারকে একটা ব্যতিব্যস্ত রাখবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ইতিমধ্যে তো প্রায় কারখানাগুলো খুলেছে, হ্যাঁ, একটু স্বস্তি ছিল গতকাল পর্যন্ত, কিন্তু আজকে আবার দেখা গেল যে এইখানে হয়েছে এবং নিজেদের মধ্যে মারামারি। এটা তো কখনো হয় না। এক গার্মেন্টস শ্রমিকরা অন্য গার্মেন্টস শ্রমিকরা নিশ্চয়ই এখানে কারা ইন্ধন যোগাচ্ছে, এবং এটা বের করতে হবে আমাদের যারা ডিজিএফআই বলেন বা যারা গোয়েন্দা সংস্থা আছে, হ্যাঁ, তারা সঠিকভাবে তথ্যগুলো দেবে কোথায় সমস্যা হচ্ছে। এবং অনেক সময় কিছু কিছু মালিকরা আছে, তারা তো ব্যবসা তো ভালোই করেছে, হ্যাঁ, বিশেষত যারা সরকারি দলের কাছাকাছি ছিল, তো তারও অনেক সময় হয়তো কিছু প্রবলেম ক্রিয়েট করবে। তো আমার মনে হয় এটা, এবং ইতিমধ্যেই তো আপনারা জানেন যে সেখানে সেনাবাহিনী কিছুদিন ধরেই কাজ করছিল এবং গুছিয়েও এনেছে। এটাও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কারণ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা যারা ষড়যন্ত্র করে তারা বেশি দিন টিকতে পারবে না। যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে কোনো ধরনের কাউকে সমীহ করে চলার মতো কোনো পরিস্থিতি নেই। সুতরাং অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরটাও সঠিকভাবে চলে আসবে। আমাদের শ্রমিক ভাইদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। আমরা তো মনে করি তারা যেহেতু বৈদেশিক আয় অর্জন করে এবং তাদের প্রতি যথেষ্ট রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত, এবং তাদের যে ইয়ে দেওয়া হয়, মাসিক বেতনটা দেওয়া হয়, সেটা খুবই স্বল্প টাকার মধ্যে রাখছে। এবং তাদের যে দাবি আছে, হয়তো 25,000 টাকা তারা দাবি করে, সেটা তো 20,000 টাকা পর্যন্ত করা যেতেই পারে। তা না হলে আজকালকার দিনে একটা ছোট ফ্যামিলিও এই 10,000 12,000 টাকার মধ্যে চলতে পারে না। তো এই ধরনের অসন্তুষ্টগুলো মালিক পক্ষ বসে যদি ঠিক না করে, এবং আইএলওর থেকেও তো চাপ আছে যে তাদেরকে একেবারে এখানে কেন আমাদের চাহিদা বাড়াতে পেরেছে, কারণ স্বল্প মূল্যে এখানে লেবার পাওয়া যায়, এবং আমাদের লেবারগুলো নাকি এক্সপার্ট, অনেক এক্সপার্ট, এবং স্বল্প মূল্যে পাওয়া যায় বলেই এইখানে বৈদেশিক যারা ক্রেতা আছে তারা এখান থেকে হয়তো সেরকম বেনিফিট কিছু পায়। তো সেই জায়গায় যেহেতু তোমরা বহু বছর ধরে এইসব ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছ, এখন তোমরা আমাদের শ্রমিক ভাইদের প্রতি একটু দৃষ্টি দাও, তাদের জীবনমান উন্নয়নের জন্য একটু ব্যবস্থা করা হোক, এবং তাদের বাসস্থানের জন্য অনেক সময় বড় বড় প্রজেক্টের কথা আমরা শুনেছি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য ইয়ে করে দেওয়া হাউজিং, হ্যাঁ, এবং সেই জায়গাও বরাদ্দ করা আছে। এবং সেই প্রজেক্টও একসময় শুনেছিলাম প্রশিকা নামে একটি সংগঠন ছিল, তারা এই বাসস্থানের দায়িত্ব নিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা আর হয় নাই, এটা অ্যাবান্ডন হয়ে গেছে। আমরা এখন দাবি করতে পারি যে আমাদের শ্রমিক ভাইদের সুষ্ঠুভাবে বসবাস করার জন্য এবং স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে পারে সেই পরিবেশটা দেওয়া উচিত। শুধু গার্মেন্টের ভিতরের পরিবেশ দিলেই হবে না। আমরা কিন্তু সবসময় বলি গার্মেন্টসের পরিবেশ এবং কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যেন প্রাণহানি কম হয়, সেগুলো নিয়ে বেশি কথা বলি, কিন্তু তারা যে পরিবার পরিজন নিয়ে বাইরে থাকে নোংরা পরিবেশে, বস্তির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে, হ্যাঁ, সেই জায়গাটা জীবনমানটা উন্নয়ন করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, যাতে কোনো ধরনের অসন্তুষ্টি আমার শ্রমিক ভাইদের মধ্যে না থাকে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, গার্মেন্টসের অসন্তোষ, ষড়যন্ত্র যাই বলেন, আন্তর্জাতিক ভাবে এর কোনো প্রভাব আছে কিনা, পড়ছে কিনা, সহযোগিতা আছে কিনা? আন্তর্জাতিক প্রভাব তো পড়ছেই। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, এবং এগুলো কিন্তু আগামী দিনগুলোতে আরও বেশি সামনে চলে আসবে।
তাদের যদি দাদা যেই কথাগুলো বললেন না, তাদের হাউজিংয়ের ব্যবস্থা করা, হাইজিন সৃষ্টি করা এবং তাদের যে স্বাস্থ্যগত দিকটা দেখা, এই বিষয়ে আন্তর্জাতিক জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। এখনকার সামনের ভবিষ্যতে অনেক প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। আমরা তো বেশ ভালো অবস্থানে আছি, কিন্তু এর চেয়ে আরও ভালো অবস্থানে যাওয়া সম্ভব হতো। কেননা আগেকার সরকার কিন্তু এইসব বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি, এবং এই যে নগরপিতা বলেন, তারপর অন্যান্য সংস্থাগুলো বলেন, এদের দুর্নীতির মাত্রা যে কি অসাধারণ ছিল। যে টাকাগুলো তারা এইভাবে লুণ্ঠন করেছে, সেই টাকার যদি একটা সামান্য অংশ ব্যবহার করা হতো, তাহলে কিন্তু আজকে এই শ্রমিকদের বাসস্থানের সমস্যা থাকতো না। আর এরা পার পেয়ে গিয়েছে, কেননা আন্তর্জাতিক জবাবদিহিতা ছিল না। কিন্তু এখন যত সময় যাবে আন্তর্জাতিক জবাবদিহিতা প্রতিযোগিতা বাড়বে, এবং আমেরিকান কংগ্রেসে কিন্তু বারবার তারা এমফেসিস দিচ্ছে যে লেবার রাইটস, লেবার কন্ডিশনস, লেবার বেনিফিটস, শ্রমিকের অধিকার যদি না থাকে, শ্রমিকের চাহিদা যদি পূরণ না হয়, তাহলে ইনক্রিজিংলি কিন্তু আমরা উন্নত বিশ্বে এই ব্যবসায় আমাদের ঘাটতি পড়ে যাবে। জি, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন। এটা খুবই, আমি কি বলবো, মানে ট্র্যাজিক, আবার অ্যাট দ্য সেম টাইম কৌতুকের ব্যাপার। এখন পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা কোনো কিছু চাপ দিই নাই, আমরা কিছু বলি নাই। এই কথাটা কিন্তু অনেক অর্থবহ, কেননা এখন ভারত সরকার বিপদে পড়ে গেছে। কারণ তাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশ খুব চাপ দিক, বাংলাদেশ সরকার বলুক যে ফিরিয়ে আনতে হবে, না হলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে একটা নেতিবাচক দেব, কিন্তু তেমন কোনো কিছুই ঘটে নাই। পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে তিনি খুব একটা মানে ইচ্ছা, এখন শেখ হাসিনা মনে মনে খুব খুশি যে আমারে তো এখন আর জোর করে টানতেছে না। এখন তো আর শেখ হাসিনা বলবে ভাই আমার তো যাইতে বলে নাই, আপনি কেন আমাদের জোর করে ঠেলে পাঠাবেন। আর তিনিও ভারতেরও যারা দায়িত্বে রয়েছে, বিরোধী দল কিন্তু এটা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। তারা দেখছে যে ইনি আমাদের বন্ধু ছিলেন, ওনার প্রতি আমাদের একটা কর্তব্য আছে। আপনি নিশ্চয়ই জানেন সেই ফেমাস প্রবাদ, দাদা শুনেছেন কিনা জানি না, মার্কিন যুক্তরাষ্ট্রে ওই নরিয়েগাকে যখন ধরে নিয়ে গেছে, তখন কিন্তু বলা হচ্ছিল যে এই ব্যাটা তো ক্রিমিনাল, এ তো ওর দেশে মানবাধিকার ভঙ্গ করছে, কত কিছু করছে, এটাকে ধরে এনে আমরা এখন আদর করে রাখবো কেন, ওকে ফেরত পাঠাও, শাস্তি হোক। তখন এক সেনেটর বলছে যে এই ব্যাটা হয়তো হি মে বি এ সান অফ এ বিচ, বাট হি ইজ আওয়ার সান অফ এ বিচ। তো ব্যাটা যতই খারাপ হোক, আমাদের লোক ছিল, আমাদের জন্য। আমি জানি না, আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীও তাদেরই সন্তান তুল্য, এবং হয়তো তাকে এই ৪৫ দিনের বাধা যতই থাকুক না কেন তাকে ওইখানে আবার নতুন বিরোধী দল কিন্তু চায়। এটা একদম ভারতীয় পার্লামেন্টেরই পজিশন যে শি ইজ এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। সুতরাং এসব আইন, এসব ৪৫ দিন, এগুলো কোনো কিছুই আসে যায় না, সে ঠিকই ওইখানে থাকবে, জি আমার ধারণা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণ অভ্যুত্থানের পর জঙ্গি সহ ৪৩ জন আলোচিত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বের হয়েছেন। এছাড়া পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো ৯০০ জন পলাতক রয়েছে। এটি জেলার সাহেব বলেছে। জি, জেলার না, এটি বলেছে ডিআইজি প্রিজন। হ্যাঁ, তিনি এটি তথ্য দিয়েছে আর কি, এবং আরও বেশ কিছু কি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই তথ্য তিনি দিয়েছেন। এই যে তথ্যগুলি দেয়, এগুলি কিন্তু গণমাধ্যমে এসেছে, এটি কি অ্যালার্মিং কিনা? না, দেখেন ওই সময় যখন আন্দোলন খুব তুঙ্গে উঠছে, এই ধরনের জেলখানা থেকে পালিয়ে যাওয়ার কাহিনী কিন্তু 69-এও ছিল, আর 71-এ তো ছিলই। তো এগুলো হয়, হ্যাঁ, রাষ্ট্র বিপ্লব যখন চলে তখন নানান ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলোকে তো এখন আমাদেরকে স্থিমিত করে আনতে হবে। এর মধ্যে দেখলেন না, রাজশাহী জেলে ঘটনা ঘটলো, বগুড়া জেলে হলো, এমনকি আমাদের কাশিমপুরে হলো। এগুলো প্রায় ঘটনাগুলো ঘটে। তো এইবার একটু বেশি হয়ে গেছে। তো তার মধ্যেও তো তারা অনেক
অনেককে ধরে এনেছে বা অনেকে আবার নিজেরা সারেন্ডার করতেছে, যেগুলো অস্ত্র চলে গেছে সেগুলো কীভাবে উদ্ধার করে সেটা তো একটা চলছেই। যৌথ বাহিনী তো একটা অস্ত্র উদ্ধারের ইয়েতে চলছে। সুতরাং আমার মনে হয় না এটা খুব অ্যালার্মিং। তবে যারা শীর্ষ সন্ত্রাসী বলে পরিচিত ছিল তারা কিন্তু এই কোর্টের রায়ের মাধ্যমে বেরিয়েছে, জামিন পেয়েছে বা খালাস হয়েছে এই ধরনের। তো এখন সেগুলো দেখা দরকার যে কোর্ট সঠিকভাবে রায়গুলো দিয়েছে কিনা। আরেকটু বিষয়, আপনি তো আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, আপনি তো জানেন যে এই যে যাদের শীর্ষ সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী যে ক্রাইটেরিয়া বা কি কারণে কি অপরাধে বলা হচ্ছে, বেশি অপরাধ করেছে তারা, জি জি, হ্যাঁ, সেই কারণে হয়তো তারা শীর্ষ নামগুলো পেয়েছে। এবং অপরাধের ধরনগুলো ছিল খুবই, কি বলা যায়, খুব ঘাসের ওঠার মতো। তারপরে আমি দেখলাম যে যারা খুব পরিচিত সমাজে বিতর্কিত ছিল তারা কিভাবে বিল পেয়ে যায়। আরে সেদিন দেখলাম কোভিডের সময় যে এটা করলো, দুর্নীতিগুলো করলো, তারও নাকি সব মামলায় বেল হয়ে গেছে। কি নাম যেন, টকশোতে আসতো, আমরাই তারা ডাইকে আনতাম। হ্যাঁ, তো এগুলি কি আইনের কোনো ফাঁক? হ্যাঁ, এখানে আইনের ব্যত্যয় হয়। তো এই জন্য যারা সরকারি আইন কর্মকর্তা আছে তাদের তো এখানে সজাগ থাকা দরকার। এমনি অন্যান্য মামলায়, রাজনৈতিক মামলায় আমরা দেখি যে হাইকোর্ট বেল দিলে চট করে এটা সুপ্রিম কোর্টে গিয়ে চেম্বার জাজ থেকে স্টে নিয়ে বসে থাকে, এবং স্টে একবার নিলে পরে সে আর 2-3 বছরের মধ্যে বেরোতে পারে না। এগুলো তো আমরা গত 15 বছর দেখেছি। কিন্তু এই সন্ত্রাসীরা যে বেল পেয়ে গেল, তাহলে আমাদের এরা কি করলো, আইন কর্মকর্তারা, অ্যাটর্নি জেনারেল অফিস, তাদের দায়িত্ব ছিল না এদেরকে আটকানো? সেটা তাদের ব্যাপারে কোনো দ্রুত ব্যবস্থা নিতে দেখলাম না। আর সমস্ত রাজনৈতিক অপোজিশনের নেতাকর্মীদের সমস্ত মামলাগুলো বেল দিলেই উচ্চ আদালতে গিয়ে সেটাকে ঠেকাই দিত, চেম্বার জাজ দিয়ে দিত। এগুলো অহরহ ঘটনা। আশা করি ভবিষ্যতে এগুলো হবে না। তবে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এরা যদি বের হয়ে আবার সেই উৎপাত শুরু করে তাহলে তো মানুষের সমাজে তো একটা অশান্তি সৃষ্টি হবে এবং আতঙ্ক সৃষ্টি হবে। তো আমি আশা করব যে সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং তাদের ব্যাপারেও সরকার চিহ্নিত করে দ্রুততম সময়ে সেটার একটা সিদ্ধান্ত নিতে হবে। না হলে সমাজে এটা আলোচনায় হবে। আমরা যেমন আলোচনা করছি, সাধারণ মানুষও আতঙ্কিত হবে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে। আমরা এটা চাই না। জি, অধ্যাপক শাহিদুজ্জামান, মামলা আসলে প্রতিদিনই কম বেশি হচ্ছে। উত্তরায় শিক্ষার্থী 26 নিহতের ঘটনায় তার বাবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ বেশ কয়েকজনের মামলা হয়েছে। এই যে মামলাগুলি হচ্ছে তাদের কাছে আমি এটি সবশেষ যাবো, গিয়ে শেষ করে দেবো অনুষ্ঠান। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে মামলাগুলি হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে খুব তড়িঘড়ি হচ্ছে এবং একটু আরও গুছিয়ে করলে আরও বেশি ভালো হতো। মানে মামলার সংখ্যাটা বাড়ানোটা জরুরি, না মামলার মেরিটটা ঠিক করে, মানে একটা মামলা বা 2টা মামলা বা 3টা মামলা, সেই মামলাগুলো আসলে ওইভাবে আগানো উচিত? আপনার বিশ্লেষণটা কি? দুটাই ইম্পর্টেন্ট, মেরিটটাও যেমন ইম্পর্টেন্ট, তবে নিষ্পত্তি হওয়াটাও জরুরি। কারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না। এবং আমার মনে হয় এখনকার যে প্রযুক্তি রয়েছে তাতে যে প্রসিডিওরাল ডিলে, যেগুলো নথি ঠিক করা, আবার ডেট দেওয়া, এগুলো অনেক তাড়াতাড়ি করা যায়। আমি তো আশা করব যে এখন বর্তমানে আমাদের যিনি চিফ জাস্টিস রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত, মেধাবী একজন, এবং তিনি পারিবারিকভাবে তার ঐতিহ্য রয়েছে একটা, এবং আমার মনে হয় তার যে পশ্চিমে তার যে অভিজ্ঞতা রয়েছে সেটা উনি কাজে লাগাবেন। এবং আমার মনে হয় অনেক কিছুই প্রসিডিওরাল চেঞ্জ করা যায়। কাজে আপনি উত্তরার যে কথাটা বললেন সেখানে আমি আশা করব যে গতি দরকার। গতি ছাড়া বিচারবিহীন অবস্থায় পড়ে থাকতে পারে না। তবে অ্যাট দ্য সেম টাইম সেখানে কাঙ্ক্ষিত যে গুণগত মান সেটাও বজায় রাখা দরকার। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই বিষয়ে মামলাগুলো তো আসলে রাষ্ট্র কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলা করে নাই। না, এত বড় গণহত্যা হলো, 800-এরও অধিক লোক শহীদ হয়ে গেল,
20,000 লোক আহত হলো, চোখ হারালো, পা হারালো, সরকারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা না। এগুলো হচ্ছে পরিবার, হ্যাঁ, যারা তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, বা 100 জন শিশু কিশোর মারা গেল, এইসব ফ্যামিলি করতেছে। তো ওরা কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে ওরা কি জানে? কিন্তু শেখ হাসিনার আদেশে যে হয়েছে এটা তো ঠিক, সারা জাতি জানে, সারা বিশ্ব জানে। এবং ওনার আশেপাশে যারা ছিল, সে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, পুলিশের আইজি হোক, বা আমাদের লোকাল ডিএমপি হোক, এবং মন্ত্রিসভার সদস্যরাই হোক, 14 দলের লোকজনই হোক, সকলেরই সহযোগিতায় তো এই হত্যাকাণ্ড চলেছে। এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তাদেরকে মাঠে নামিয়েছে, তাদের হাতে মরণাস্ত্র দিয়েছে। আপনারা জানেন যে মরণাস্ত্র আর্মিরা ব্যবহার করে সেটা পুলিশের হাতে দিচ্ছে, সেটা যুবলীগের হাতে দিচ্ছে, ছাত্রলীগের হাতে, আওয়ামী লীগের হাতে দিয়েছে। তারা প্রকাশ্যে একটা না দুইটা অস্ত্র নিয়ে তারা খুনা এগুলো করেছে। সুতরাং এখানে তো আশেপাশে যত নেতা কর্মী আছে সবার নাম তো এখানে আসবে স্বাভাবিক, কারণ মানুষ তো দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গোলাগুলি করেছে তারাও তো স্বেচ্ছাসেবক লীগের নেতা, এবং তারা আওয়ামী লীগের নির্দেশেই নেমেছে, এবং বহু জায়গায় আওয়ামী লীগের নেতারা নেমেছে এই মরণাস্ত্রগুলো নিয়ে। সুতরাং আপনারা যে বলেন যে যারা ডাইরেক্ট খুনের সাথে যুক্ত না, এখানে তো সহযোগী, হয়তো গুলি করছে একজনে, কিন্তু সহযোগী তো ছিল সবাই, সবাই মিলেই তো তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে যে আমরা হত্যাকাণ্ড করেই ক্ষমতায় থাকব। এবং এর মধ্যে 1000 খানিক তো মেরেছে, দরকার হলে আরো 10,000 মারবো। শেষ দিনে তো তাই ছিল প্ল্যান, 5 তারিখে প্ল্যান তাই ছিল না। কিন্তু আমাদের সেনাবাহিনী তারা সেটাতে রাজি হয় নাই, সম্মতি পায় নাই বলে তাকে চলে যেতে হয়। না হলে তার প্ল্যান ছিল যে আরো 10,000 মারো, তারপরেও আমার ক্ষমতাকে সুরক্ষিত করো। তো সেই জায়গায় আমার মনে হয় যে মামলাগুলো যাচাই বাছাই হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়েছে যারা ঘটনার সাথে যুক্ত না, প্রাথমিকভাবে আমরা যাচাই বাছাই করে তাদেরকে অব্যাহতি দেব। তো একটা তো জাতিকে তারা আশ্বস্ত করেছে। আপনারা বলতে পারেন যে আমাদের সাংবাদিক ভাইদেরও দিয়ে দিস, হতে পারে, কিন্তু এই সাংবাদিক ভাইরা গণভবনে বসে কি রং তামাশা করেছে আমরা জানি, এবং তারাও হত্যাকাণ্ডের সাথে নিশ্চয় একমত হয়েছে যে আমরা আছি। ব্যবসায়ীরা বলছে জীবনে মরণে আমরা আপনার সাথে আছি। তার মানে কি, আপনি যেভাবে পারেন রক্তক্ষয়ী একটা হত্যাকাণ্ড করে আপনি টিকে থাকেন। তো আপনার সাংবাদিক ভাইয়েরা তো কিছু কিছু সেখানে উস্কানি দিয়েছে। এখন আপনাদের মন খারাপ হচ্ছে, বা আমাদেরও মন খারাপ হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধবের নাম এইখানে ঢুকে যাচ্ছে। আরে ভাই, তখন তো তোমার না করো নাই, তখন তোমরা বলতা যে মাননীয় প্রধানমন্ত্রী এতদিন তো আপনারা অনেক সুনাম করেছে, বিশ্ব নেত্রী বানিয়েছি, এখন একটু থামেন, জাতি আর এটা নিতে পারছে না, এত রক্তপাত আমরা দেখতে চাই না। এই কথাটা বলেছে কোন সাংবাদিক গণভবনে যারা যায়? আওয়ামী লীগের কোন নেতা বলেছে? কোন ক্যাবিনেট মিনিস্টার বলেছে? 14 দলের নেতা বলেছে? জাতীয় পার্টি বলেছে? বলে নাই তো, কেউ তো বলে নাই। সকলেই তো মনে করছে যে শেখ হাসিনা প্রত্যেকবার যেমন পার পেয়ে যায়, এইবারও বোধহয় পার পেয়ে যাবে, এবং আগামী আরো 5 বছর ক্ষমতায় থাকবে। এটাই তো তাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু সেই বিশ্বাস তারা ধরে রাখতে পারে না। রক্তের উপর দাঁড়িয়ে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না, সেটা আরেকবার প্রমাণ হলো বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গঠনমূলক আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।